ওয়াকার এই মুহূর্তে দেশের দুষ্ট চক্রের মূল যিনি কেন্দ্রবিন্দুতে আছেন, যার পরামর্শে দেশের ইউনূস সরকারকে একটা বাজে পরিস্থিতিতে ফেলা এবং বাংলাদেশকে আবারও ভারতের করদ রাজ্য হিসেবে পরিণত করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছুই ক্যান্টনমেন্টে বসে করছেন এবং ওয়াকারের সাথে হাত মিলিয়েছেন বেশ কিছু জেনারেল এবং সিনিয়র অফিসাররা। দেখ, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আজকে আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাচ্ছি কর্নেল মুস্তাফিজ আপনার কাছে। আপনি এই বিষয়গুলো জানেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে উনি মূলত এই খবরটি জানিয়েছেন আমাকে। তো আমরা জানতে চাই যে কি হচ্ছে আসলে, হঠাৎ করে খালেদা জিয়ার এই বদমাশ মহিলার নামও মুখে আসে না, খালি শেখ হাসিনা বলতে গেলে খালেদা জিয়া চলে আসে। তো শেখ হাসিনার খালাতো ভাই, ফুফাতো ভাই, তাকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আহসানকে পদোন্নতি দেওয়া হয়েছে গতকালকে। তো হঠাৎ করেই শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের মতো এই ধরনের অফিসারদেরকে ওয়াকার কাছে টানছে, এর কারণ কি? আসসালামু আলাইকুম। প্রথমে আমি ইলিয়াস ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রথমবারের মতো আপনার সাথে আনার জন্য। আপনারা যারা দর্শক এই মুহূর্তে জিনিসটা দেখছেন, ভবিষ্যতে দেখবেন, তাদেরকে সালাম জানিয়ে শুরু করছি। এটা আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখনই জেনারেল ওয়াকার কোনো কিছুতে ব্যাকফুটিং এ থাকে, তখন ওই শেখ হাসিনা রেজিমের মতো এক পার্টিকে তারা নিয়ে আসে হচ্ছে তাকে আবার সামনের লাইমলাইটে নিয়ে আসার জন্য। এটা ন্যাক্কারজনক যেটা দেখলাম, গতকালকে দেখলাম যে সার্জিস আলম পোস্ট দিয়েছে জেনারেল ওয়াকারের কি কি কাজ করেছে, জুলাই অভ্যুত্থানের যাদের সিএমএইচে ভর্তি করেছে তাদেরকে কিভাবে সহায়তা করেছে, এবং এর সাথে একটা সমসাময়িক তুলনাও করেছে যে কোনো অ্যাডভাইজারের কাছে যায়নি। এটা বোঝাই যাচ্ছে যে তা নির্লজ্জভাবে তাকে হাইলাইট করার চেষ্টা করতেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমি আমার প্রতিটা শোতে, আমার নিজস্ব লাইভে একটা জিনিস বারবার বলে আসছি যে বাংলাদেশে এখন যে সমস্যাগুলো চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক যত কিছু আছে সবকিছুর অ্যাটলিস্ট 60% অফ হয়ে যেত যদি জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া হতো। এর কারণটা কি, এখন পর্যন্ত যত কিছু আছে সবকিছুর পিছনেই এই জেনারেল ওয়াকার তার যে অরিজিনাল প্ল্যান। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনারা তো খুব খুশি যে পুলিশের আইজিপি কে জেলে ভরা হয়েছে, তাকে নিয়ে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে এবং তাকে সে রাজসাক্ষী হয়েছে। অথবা দেখেন যে এই আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য যারা ছিল, যেমন আমরা সেনাবাহিনী গুলি করেছে স্পষ্ট দেখেছি, কিন্তু তার সেনাপ্রধান তাকে কি আমরা অ্যারেস্ট করেছি? নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান হেলিকপ্টার থেকে গুলি করেছে, বা আর্মি এভিয়েশনের যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে তাদের কি করেছি? তাদের কিন্তু আমরা করিনি। সো এইখানে আপনি দেখেন যে জেনারেল ওয়াকারের প্ল্যান কি। আওয়ামী লীগ আমলের যারা ছিল তাদেরকে মনে করেন একটা সিচুয়েশন যদি হয়, সিচুয়েশন মানে কি, আমরা যে বারবার শুনি আপা চলে আসবে, এরা চলে আসবে, কিছুদিন পর পরে হাইপ উঠে জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে, তখন আওয়ামী লীগের ইয়ার মধ্যে একটা খুশির বন্যা বয়ে যায়, ইন্ডিয়ান মিডিয়াগুলোতে হাইলাইট করা শুরু করে। এটা তো স্পষ্ট বোঝা যায় যে জেনারেল ওয়াকার কাদের প্ল্যানে কাজ করছে। এই যে দেখেন, ঢাকাকে একটা ক্রাইসিস সিচুয়েশন যদি হয়, ঢাকাকে কন্ট্রোল করার জন্য কে কে থাকবে? 90 জিওসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কার লোক? সেই শেখ হাসিনা বলে দিয়েছিল। ডিজিবিজিবি সেই একই লোক যে যার আদেশে কর্নেল রেদওয়ান পাবলিকের দিকে গুলি করেছিল। এই যে তার যে লোকগুলো আছে এবং ঢাকার যে কমান্ডার গুলো আছে সবগুলো তার কন্ট্রোলে। ইভেন আনফর্চুনেটলি, যেটা আমি অনেকদিন ধরে আশা করতেছিলাম যে ডিজিএফআই এনএসআই এই দুটাকে সরকার, যেহেতু এটা সরকারের অধীনে, তাদের কন্ট্রোলে আনবে, কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে দেখতেছি তাদেরকে অ্যাকচুয়ালি কন্ট্রোলে এখন পর্যন্ত আনতে পারে নাই। এবং এইটার ডিভাইস হিসাবে এই যে লাস্ট যে প্রমোশন বোর্ড যেটা হয়েছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার কর্নেল আহসান, যে কিনা এখন বর্তমানে আছে রংপুর ক্যান্ট পাবলিকের প্রিন্সিপাল, তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হচ্ছে। তার আমল নামা কি? সে হচ্ছে বেসিক্যালি জেনারেল ওয়াকারের শ্যালক এবং জেনারেল মুস্তাফিজের ভাগিনা সম্ভবত। সো এই সূত্রে এই অফিসারকে, আমি নিজে যখন প্যারাকমান্ডের অধিনায়ক ছিলাম তখন একবার হঠাৎ করে শুনতে পারলাম যে এসএসএফ একটা কনফারেন্স হয়েছে, কনফারেন্সের মধ্যে ডিসিশন হয়েছে যে ঢাকার 3টা সিও প্যারাকমান্ডার ব্যাটালিয়ন, এদেরকে আওয়ামী লীগের আপনার লোক হতে হবে, সিকিউরিটি ক্লিয়ারেন্স হতে হবে না। মানে হচ্ছে আই এম গোয়িং টু বি আউট, যেহেতু আমি সিও প্যারাকমান্ডার ছিলাম। এই কথা শোনার 1 সপ্তাহের মধ্যে আমার পোস্টিং চলে আসছে মিশনে, ইউএন মিশনে। আমি যেখানে 2টা মিশন করছি বেশি দিন হয় নাই, আমাকে 3rd মিশনে, কারণ আমি তো কোনো ঘাপলা করি নাই তাড়াতাড়ি সরাই দেওয়ার জন্য। এখন এরকম একটা পরিস্থিতিতে আপনার লোক, এই হচ্ছে আওয়ামী লীগের আপনার লোক, এই আহসানকে ডিজিএফআই র্যাব দুটাতেই প্যারালালি বিএনপি কে সাইজ করার জন্য, প্লাস হচ্ছে 2018 এবং 24-এর নির্বাচনে সে খুব মানে প্রথমটা হচ্ছে জেনারেল আবিদিন, তারপরটা জেনারেল আকবরের আন্ডারে। আমরা সবাই জানি যে মেজর জেনারেল আবিদিনকে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দেওয়া হয়েছিল এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য। এই টাকার একটা অংশ ডিস্ট্রিবিউশন করেছে হচ্ছে এই আহসান, এবং এর মাধ্যমেই
পরবর্তীতে এই মেজর জেনারেল আহসান কিন্তু ওই টাকার একটা অংশ নিয়ে চলে গেছে। এই লোকের যেরকম টাকা পয়সা নিয়ে সমস্যা আছে, তার দ্বারা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা গ্রাউন্ডে ছিল, তারা নির্যাতিত হয়েছে। শুধু তাই না, এই আমরা যে জানি যে বিচারপতি সিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে প্রেশার দেওয়ার জন্য এই আহসানের মাধ্যমে তার নিকটাত্মীয়দেরকে এনে টর্চার করে তাদেরকে ইয়া করা হয়েছে, এবং একেই দেওয়া হয়েছে হচ্ছে এখন ব্রিগেডিয়ার জেনারেল প্রমোশন দেওয়া হয়েছে। প্রথমে তারা যখন খুব ভালোভাবে, এটা কেমন হইলো আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আমি কিছু খোঁজ খবর নিয়ে যেটা জানলাম, প্রথমে ও যেহেতু একটা হাইলাইটের মধ্যে ছিল, সবাই তাকে চিনে, তাকে দূরে রংপুরে পাঠিয়ে দিচ্ছে। সো এখন সিচুয়েশন নর্মাল হয়েছে, এখন তাকে প্রমোশন দিয়ে নিয়ে আসা হয়েছে। তার এইম একটাই যে তাদেরকে ফিউচারে যদি কোনো সিচুয়েশন হয়, তাহলে তাদেরকে কাজে লাগানো হবে। আমি আরো কয়েকটা অফিসারের নাম বলি, শুধু এইটা না। একটা হচ্ছে মেজর ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আছে, ডিজিএফআই তে ছিল, জেনারেল সাইফুলের সাথে ছিল, তারপরে জেনারেল আকবরের সাথে ছিল, 46 ব্রিগেডের দায়িত্ব পালন করছে, তাকে প্রমোশন দেওয়া হয়েছে। দেন আছে হচ্ছে আহ একটা আহসানুল কবির, একটা নাম শুনেছেন, লেফটেন্যান্ট কর্নেল ছিল, বর্তমানে তাকে ব্রিগেডিয়ার জেনারেল করা হয়েছে। এই আহসান কবির অ্যাকচুয়ালি ভুল একটা পরিচয় দিয়ে আমার সাথে ইয়া করে আমাকে সবসময় ডিজিএফআই ইনফরমেশন দিত, পিনাকি দাদাকে দিত, পরবর্তী আমি বলে দিলাম যে এটা একটা ভুয়া জিনিস। এবং সে গিয়ে ধরাটা খাইছে কি হবে, সে ক্যারেট কলেজ ক্লাবে বলছে যে আমাকে মোটামুটি সে ক্যাপচার করে ফেলছে, আমাকে মোটামুটি ডিলিল করে ফেলছে। সো এই একজন আছে। তারপরে হচ্ছে আরেকজন আছে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক 43 লং কোর্সের, হাসিনা আমলে র্যাব এবং র্যাব 14-তে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার একজন আছে, 42 লং কোর্সে, র্যাব হেডকোয়ার্টারে কাজ করেছে। লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মুস্তাফিজুর রহমান, আনফরচুনেটলি ইজ এ কমান্ডো অফিসার, তার ওয়াইফও ছিল ডিজিএফআই তে। এরকম আরো অনেক আছে, বিস্তারিত আমরা হয়তো আরো সবকিছু লিস্ট পাবো, কে কোথায় ছিল। অ্যাকচুয়ালি মাত্র প্রমোশনের ইয়াটা বেরোচ্ছে। এর মেইন এইম হচ্ছে, দেখেন এইটার পাশাপাশি যদি আপনি দেখেন যে এই গত 15-16 বছরে যে সমস্ত অফিসাররা নিগৃহীত হয়েছে, তাদের প্যারালেলি যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, আমার ফ্রেন্ড পুলিশে যে আছে, সে অলরেডি 2টা প্রমোশন পেয়ে চলে গেছে। আর আমাদের যারা এখানে আছে, তাদেরকে এখন পর্যন্ত শুধু আশার বাণী শোনাচ্ছে, এবং তাদেরকে নিগৃহীত মানে কি, তাদেরকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে ডিজিএফআই এর মাধ্যমে ডেকে এনে তাদেরকে একটা ডিল সাইন করানোর চেষ্টা করতেছে। এই ডিলটা করলেই তোমাকে সবকিছু দিয়ে দিব। আপনি দেখেন এখন পর্যন্ত সামান্য কিছু অফিসারকে ফুল রাইট দিয়েছে। আমরা সবাই জানি লেফটেন্যান্ট কর্নেল হাসিন স্যারের মতো লোক, যিনি ডাবল বীর প্রতীক পাওয়া, তাকে কিন্তু এখনো ওই চেষ্টা করা হচ্ছে লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সাথে একটা ক্যাওয়াস লাগানোর জন্য। এই যে আপনার কয়েকদিন আগে শুনেছেন লেফটেন্যান্ট ফিরোজ ইফতেখার, তার সম্বন্ধে, তার সাথে আমি অ্যাকচুয়ালি, সে আগস্টের আন্দোলনে ফ্রন্ট লাইনে ছিল, তার সাথে আমার রীতিমতো সবসময় যোগাযোগ থাকতো। বাট আমি যখন শুনেছি তাকে ডিজিডিজিএফআই ডেকেছে, আমি তাকে সরাসরি প্রশ্ন করেছি, এই তোমাকে ডিজিডিজিএফআই স্যার, ও তো উনি তো আমার প্লাটুন কমান্ডার হন বিএমএ তে, আমাকে ডেকেছিলেন আমার খোঁজ খবর নেওয়ার জন্য, ভালো খোঁজ খবর নেওয়ার জন্য। আমি বললাম তুমি কোনো ডিলে যাও নাই তো? তখন আমার সন্দেহ হয়েছে। বাট ইফতেখারের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সে ডিজিএফআই তাকে ডেকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে হাসান নাসির স্যারের, ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের সম্বন্ধে নেগেটিভ কথা বলার জন্য, কিন্তু সে কিন্তু তাকে বিক্রি করে নাই। তার ফাইন্যান্সিয়াল সমস্যা ছিল, ইয়া ছিল। একে যখন কোনোভাবেই করতে পারতেছে না, তখনই কিন্তু এই যে ডাকাতির মামলাটা সাজানো হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু মেইনলি করেছে হচ্ছে আর্মি সিকিউরিটি ইউনিট, তার মানে হচ্ছে কন্ট্রোল বাই ব্রিগেডিয়ার নামটা যেন কি, সেলিম আজাদ, ব্রিগেডিয়ার সেলিম আজাদ, এবং একজন ডাইরেক্টর ব্রিগেডিয়ার সাজ্জাদ ডিজিএফআই। এই সাজ্জাদ আবার 24 লং কোর্সের সাজ্জাদ। আমার কয়েকদিন আগে একটা লাইভের মধ্যে দেখা গেছে আমার কোর্সমেট 24 হবে, সেও আওয়ামী লীগ, বাট এটার সাথে সে জড়িত না, সে অলরেডি রিটায়ার্ড। এই দুজন মিলে তাকে এই ডাকাতির মামলাটা সাজানো হচ্ছে। টার্গেট হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির। কি কারণে? কারণ ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির 5ই আগস্টে ঘটনার পরে মায়ের ডাকের যারা গুম খুনে জড়িত পুরো ফ্যামিলিগুলোকে নিয়ে উনি ডিজিএফআই কচুক্ষেতের সামনে গিয়ে আন্দোলন করে কিন্তু এই যারা গুম খুন ছিল তাদেরকে বের করছে। আদারওয়াইজ কিন্তু তারা সবাই বের হইতে পারতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সো এখন মেইন এম হচ্ছে, যারাই এই সরকারের বিপক্ষে কথা বলবে তাদেরকে হেনস্থা করা। আপনি একটা জিনিস দেখেন, আমরা সবাই প্রচার করা হয় যে যখন গণভবনে যায় বা প্রেসিডেন্ট ভবনে যায় জেনারেল ওয়াকার, তিনি নামাজের নেতৃত্ব দেন, ইমামতি করেন, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন। কিন্তু তার আন্ডারে যে সমস্ত ডিজিএফআই লোকজন আছে, তারাই এই ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, এবং এর সাথে আপনি কয়েকদিন আগে ব্রিগেডিয়ার তানভীরের মিসেসকে দেখেছেন, যিনি ভারতের এগেন্স্টে কথা বলেছেন 25 ফেব্রুয়ারির যে ওখানে উনি যখন ছিলেন, ওখানে ভারতে হিন্দি ভাষায় কথা বলতেছে। এটা বলার পরবর্তীতে তার পরিবারের উপরে পুরো খড়গ নেমে আসছে। এবং বর্তমানে হাসান নাসির স্যার, এবং আমি এটা নিয়ে কয়েকটা লাইভ এবং পোস্ট করছি, প্রত্যেকটার মধ্যে এই ডিজিএফআই এর যে সিগনেচার বট কমেন্ট যারা আছে, এরা এসে এই হাসান নাসির স্যার এবং তানভীর ভাবির ছবি একসাথে করে
খারাপ খারাপ কমেন্ট দিচ্ছে। আপনি এখন একটা জিনিস দেখেন যে জেনারেল ওয়াকারকে সেই তাহাজ্জুদ আর তাহাজ্জুদ পড়া, নামাজি ইমামতি করা এবং ছোটবেলা থেকেই তার প্রসপেক্টটা বলতেছে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওই ক্যাটাগরিতে ফেললে হবে না। সে অলরেডি এভিল, অলরেডি ধাপে 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 প্রথম থেকেই জেনারেল ওয়াকারের জিনিসটা আমরা বলে আসছি, কিন্তু প্রতিটা ধাপে ধাপে উনি প্রমাণ করেছেন, সেই বুকে পাথর চাপা দেওয়ার স্টোরি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছুতেই বলে আসছেন যে উনিই হচ্ছে সেই নাটের গুরু। যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কিছু বলতেছে বা তার বিরুদ্ধে কিছু বলতেছে, এবং সে যখনই একটু বিপদে পড়তেছে তখনই এই তার কেনা মিডিয়া, তার কেনা বট এবং বর্তমানে যারা অথেন্টিক লোক লাইক সার্জিস এখন তার পক্ষে পড়ে দিচ্ছে। হ্যাঁ, সে বেঁচে চিকিৎসা পাচ্ছে, এটাতে কোনো ভুল তথ্য সে দেয় নাই, কিন্তু সে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে তাকে একটা মহাপুরুষ বানানোর চেষ্টা করতেছে অন দ্য প্রেজেন্ট কনটেক্সট, হোয়ার সে দেশটাকে একটা এনার্জির মধ্যে নিয়ে গেছে। এখন পর্যন্ত যতগুলো ক্রাইসিস হয়েছে, আমি একটা জিনিস বলতে পারি ইলিয়াস ভাই, আমি 28 বছর চাকরি করেছি, এর মধ্যে নাম্বার অফ টাইম এই সমস্ত ইনহেড অফ সিভিল পাওয়ারে কাজ করেছি, আমি জীবনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই নাই। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না পাইলেও আমরা যখন মাঠে নেমেছি, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করেছে। যারা গন্ডগোল পাকানো ছিল তারা 100 হাত দূরে চলে গেছে। কিন্তু বর্তমানে আপনি দেখেন সেনাবাহিনী গ্রাউন্ডে আছে, তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পাবলিক সেনাবাহিনীর সম্বন্ধে আমি কেন বলতেছি, আমাকে অনেকে বলে যে কেন আপনি বারবার, সবাই তো বলে না সেনাবাহিনীর বিরুদ্ধে কেন আমি বলি, কারণ আমি যে সেনাবাহিনীতে ঢুকেছিলাম সেই সেনাবাহিনীর একটা রেসপেক্ট ছিল, পাবলিক আমাদেরকে রেসপেক্ট করতো। এটা ছিল ইটস লাইক ওল্ড নাইটহুড, যখন তাদেরকে বলা হইতো যে তোমার মৃত্যু সামনে আসলেও তুমি কখনো মিথ্যা কথা বলবো না। এখন আমি দেখতেছি আমার সেই সাথীওয়ালা ভাইরা গুম গুম করতেছে, আমার সাথীওয়ালা ভাইরা যেটা জানতাম যে তাদের কাছে যদি আপনি কোটি টাকা রেখে যান ইনশাল্লাহ সেফ থাকবে, আর্মির সাথে ওই ওই ইন্টিগ্রিটিটা ছিল, এখন তারা এদের সাথে মিলে কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। এই আমার কোর্সমেট যে জিয়াউল হাসান, সেও যখন বিদেশে যখন তাকে ধরা হয়, তার বাসা থেকে 2 ট্রাঙ্ক ফরেন কারেন্সি পাওয়া গেছে। সো এই সমস্ত জায়গায় তারা অ্যাকচুয়ালি এখন পৌঁছে গেছে। এই সমস্ত জায়গা থেকে আনতে হলে আমাদেরকে অরিজিনাল বাংলাদেশ আর্মির যে মোটিভেশনটা আছে ওইটাতে আনতে হলে আপনি একটা জিনিস আরো খেয়াল করে দেখেন, লেফটেন্যান্ট জেনারেল শাহিন অজিত দোভালের সাথে তার টেক্সট মেসেজ আদান প্রদান হচ্ছে, এটা ওয়াকার জেনে শুধু তাকে ডেকে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পোস্টিং করেছে। কারণ জেনারেল ওয়াকারও রয়ের এজেন্ট, জেনারেল শাহিনও রয়ের এজেন্ট, সে কে কাকে করবে, কারণ তাদের তো বসের কথা মানতে হবে। সো এখন বাংলাদেশে অ্যাকচুয়ালি রিয়েলাইজ করার টাইম আসছে যে বাংলাদেশের যত ক্রাইসিস হচ্ছে সবকিছুর বলে হচ্ছে জেনারেল ওয়াকার। আমি গ্রাউন্ড লেভেলে লেফটেন্যান্ট ক্যাপ্টেনের সাথে কথা বলেছি, তারা বলেছে আমরা আওয়ামী লীগের লোকজনের কাছে অস্ত্র আছে জানার পরেও আমাদেরকে অপারেশন করতে দেয় না। সো এই সমস্যাটা সমাধান হবে যদি জেনারেল ওয়াকার এবং শুধু আইজিপি মামুনকে ইয়া করলে হবে না, যারা যারা সেদিন অস্ত্র ধরেছিল এবং কারা কারা অস্ত্র ধরেছিল আমরা দেখেছি, ইউএন এর রিপোর্ট থেকে আমরা দেখেছি। ইভেন রিসেন্টলি আল জাজিরার যতগুলো আছে সবকিছুতে একটাই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মিলিটারি এবং আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি জড়িত ছিল। তো যারা যারা জড়িত ছিল, যাদের আন্ডারে থেকে ফায়ার করেছে, শুধু আইজিপি মামুনকেই এখানে গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিলে হবে না। এখানে মিলিটারি লিডারশিপ প্লাস আইন শৃঙ্খলা বাহিনী যাদের আন্ডারে সৈনিকরা গুলি করেছে, অফিসাররা গুলি করেছে, তাদের সবাইকে আনতে হবে। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ। জি, আমরা এই সুমন ভাইকে দিয়ে শেষ করব আজকে। সুমন ভাই যেটা বলছিলেন কর্নেল মুস্তাফিজ ভাই, যে ওয়াকারি হচ্ছে গিয়ে নাটের গুরু। তো এই যে সাম্প্রতিক কিছু ঘটনাও আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে মাইলস্টোনে সেনাবাহিনীর ইন্টারনাল একটা অর্ডারের একটা এসছে কালকে আমার কাছে, যেখানে ওনারা অর্ডার করছেন যে যারা যারা মাইলস্টোনের ঘটনায় সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছে, সেনাবাহিনীর এই লাশ চুরি করার ব্যাপারে কথা বলে, তাদের অনেককে তারা বাড়ি থেকে তুলে নিয়ে আসছেন, এবং এই ঘটনা ঘটেছেও, তাদের অর্ডারই শুধু হয়নি, এটা এক্সিকিউট হয়েছে। এরপরে হঠাৎ করে আমরা একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম যে সার্জিস তিনি মানে ওয়াকারের ব্যাপারে খুব পজিটিভ কথা বলেন। মানে এটা তাদের মানে সার্জিসকে তো বলেও একটা পোস্ট করানো যায় না যে ভাই আপনি আমার পক্ষে একটু করে কথা, এটা যদি কেউ বলার পরেও কি সে পোস্ট করবে? সে তো বুঝে শুনেই পোস্ট করে, এবং নিশ্চয়ই পোস্টের পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। মানে এর আগেও এই হাসনাত যেদিন ওয়াকারের ব্যাপারে কথা বলেন, যে ওয়াকার তাকে ডেকে নিয়ে গিয়েছিলেন, সেখানে গিয়ে বলেছেন যে শেখ হাসিনা কে আবার ফিরিয়ে আনা বা আওয়ামী লীগকে আবার রিফাইন একটা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি হাসনাতকে চাপ দিচ্ছিলেন। তারপরে কিন্তু আমরা সার্জিসকে দেখেছি যে তিনি হাসনাতের বিপক্ষে গিয়ে তারপর সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট করেছেন। এটার কারণ কি, এরকম কেন হচ্ছে? প্রথম কথা, আসসালামু আলাইকুম ভাই। প্রথম কথা হলো গিয়া, আমি সেনাবাহিনী যে জায়গাটাতে বলতেছে, বা আপনি বললেন যে আপনার কাছে একটা ইন্টারনাল অর্ডারের ব্যাপারে খবর আছে, তো আমি, আপনি, পিনাকিদা, কনক সারওয়ার, মুস্তাফিজ, আমরা যতই বলি না কেন, তার থেকে গুরুত্বপূর্ণ হলো কাজে করে দেখানো। তো সেনাবাহিনী, আমি তো প্রশংসা করব, সেনাবাহিনী যেভাবে উদ্ধার কাজটা করছে, যেভাবে মিডিয়াতে আসছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। সেই ব্যাপারে কিন্তু আপনারা কেউ বা আমি কখনো সেটা নিয়ে প্রশ্ন করি নাই। আমাদের প্রশ্ন ছিল দুর্নীতির কারণে, অদক্ষতার কারণে, এবং শেখ হাসিনার কথা জি হুজুর বলে মেনে নিয়ে আমাদের বৈমানিক শুধু না, আমাদের দেশের শিশুদেরকে, সাধারণ নাগরিকদেরকে
এই ধরনের একটা পুরনো বিমান যেটা নতুন বিমান হিসেবে কেনা হয়েছিল সেই ঘটনা, সেটাই আমাদের সবার ফোকাস ছিল। কিন্তু সরি আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা শুধু এটা না, এই সেনাবাহিনীর লোকজন গিয়ে, এবং আমি একদম ওই স্কুলের শিক্ষকের কাছে শুনেছি, তারা গিয়ে তাদের একটা দল তো উদ্ধার কাজ করেছে, 2-3 জন গিয়ে তারা প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করেছে সিসি ক্যামেরার ফুটেজ এটা কোথায়, সেখান থেকে তারা মেমোরি কার্ডটা যা যা আনার দরকার সেই হার্ড ডিস্ক গুলো নিয়ে এসছে। তারপরে রাতের বেলায় কেন তাদেরকে বালতির ভিতরে করে হাড়গোড় তারপরে এগুলো নিয়ে লাশ নিয়ে বের হতে হবে? স্টুডেন্টরা তো সেনাবাহিনী সেখানে গিয়েছে, সেটার বিপক্ষে ছিল না, তারপর তাদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে, সেই কাজগুলো তো সেনাবাহিনী করেছে। জি, মানে আমিও সেই পয়েন্টে আসছি, সেনাবাহিনী যে কাজটা করেছে বা সেনাবাহিনী কাজের মাধ্যমে প্রমাণ করবে, তার তো কাউকে শাটডাউন করানো, কাউকে মারধর করা, ভিতরে ঢুকে যারা চিন্তা করেন যেই পিতার মাতার ভাই বোনের সন্তান বা ভাই বোন এই দুর্ঘটনার মধ্যে পড়ছে, তাদের মানসিক অবস্থাটা কি, সেই অবস্থায় তাদের আপনি পিটাইতেছেন। আপনাকে একটা সত্য প্রতিষ্ঠা করবার জন্য পিটানোর দরকার হয় না, কাউকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করার দরকার হয় না, ভয় দেখানোর দরকার হয় না। আপনারা যদি ভালো কাজ করে থাকেন সেটার প্রশংসা লোকে করবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে যে না আপনারা যে কাজটা করতেছেন আপনারা ইমানদারির সাথে সেই কাজটা করেন নাই, এই 15 বছরে করেন নাই, এবং 15 বছরে আপনাদের অভ্যাস হয়ে গেছে লোকের মুখ বন্ধ করার জন্য, তাহলে আপনারা ভুল করতেছেন। এখন এটা হলো কি, তাদের প্যানিকের কারণে তারা করতেছে। এই ব্যাপারটাতে আমি একটু আসবো, তার আগে সার্জিসের ব্যাপারে যে জিনিসটা আপনি বলছেন, সার্জিস আলম অবশ্যই বিপ্লবের একজন, হাজারো কর্মী এবং নেতা। প্রথম কথা, বিপ্লবে কোনো নেতা ছিল না, বিপ্লবে নেতা থাকলে কোনোদিন এই বিপ্লব সফল হতো না। সেটা বিএনপিও পারে নাই, কেউ পারে নাই। নেতা দিয়ে কাজ হয় না, সেটা ছাত্র জনতা বুঝাই দিছে। আপনারা সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন, সেই কারণে লোকে আপনাদের চিনে। বাট আমি আপনারা তো নেতা মানি না, বা আপনাদের কাউকে আমি মানি, মাঠের সানজিদাকে আমি নেতা মানি, বাট এখানে নেতা থাকে। তো এখন সমস্যা হলো আপনারা হয়ে গেছেন নেতা। আর সার্জিস এই কথাগুলো বলতেছেন, আমি ঐক্যে বা তাদের যে একটা স্পিরিট এখন পর্যন্ত আছে, এনসিপি তো আমি বিশ্বাস করি না, ছাত্র শক্তিতে বিশ্বাস করি, তো সেইখানে আমি সেটাকে দুর্বল করতে চাই না। বাট আমি যতদূর জানি, এবং এটা ইভেন বিভিন্ন মিডিয়াতেও আসতেছে, এনসিপির শীর্ষ পর্যায়ের 2-3 জন নেতা, তারা যে আগে থেকে কম্প্রোমাইজ ছিলেন, অথবা তারা ডিজিএফআই এর আশ্রয় ছিলেন, ডিজিএফআই এর প্রোটেকশনে থেকেই আন্দোলনের নামে সেই সময় জয়েন করছিলেন, এবং সেগুলোর ভিডিও ফুটেজ বা ছবি, সিসিটিভি ফুটেজে তারা ডিজিএফআই এর মেসে কোথায় ছিলেন, কার সাথে ঘুরতেছেন, কার সাথে বৈঠক করতেছেন, সেগুলো কিন্তু এনসিপির ভিতরে অনেকে জানে, এবং দেশের জনগণ কিছু একটা অংশ জানে। আমরা এই জিনিসগুলা এখন এক্সপোজ করতেছি না, বাট আমার মনে হয় সেইটা একটা ভয়, সেইটা একটা রশি তাদের কোমরে বেঁধে, সেই 2-3 জনের কোমরে বেঁধে রাখা হয়েছে, যে দেখো তোমাদের এই জিনিসগুলো কিন্তু পাবলিক যদি জানে যে তোমরা আসলে আন্দোলনের কোন পক্ষে ছিলা, তাহলে মুশকিল। সুতরাং বেশি বারবার বানা, আর মাঝে মাঝে আমাদেরকে একটু তেল দিবা, সেই কাজটা হয়তো করতেছে। বাট জনাব সার্জিস আলম, আপনি এখন নেতা হিসেবে প্রতিষ্ঠিত, আমি চাই না যে এই ব্যাপারে আপনার সাথে কনফ্রন্টেশনে যেতে, বাট যখন আপনাদের কোনো দুর্বলতা দেখি তখন মনে হয় যে আসলে এখানে অন্য কিছুর ভয় বা টান আপনাদের মধ্যে আছে। আপনাদের ভয় থাকবে কেন? আপনারা এই অগ্রসেনানী হিসেবে এই বিপ্লবে ছিলেন। এখন একটু যদি আমাকে 3টা মিনিট সময় দেন, কর্নেল মোস্তাফিজ যে জিনিসগুলো বললো, সেখানে আমি ওই আহসানের ব্যাপারে কিছু, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে যে আহসান, সে ব্যাপারে তেমন কিছু বলবো না। একটা হচ্ছে সে জেনারেল মোস্তাফিজের বড় ভাইয়ের ছেলে, মানে জেনারেল মোস্তাফিজের ভাতিজা, সেই সূত্রে হাসিনার কাজিন এবং জেনারেল ওয়াকারের শালা। তার এত যে দুর্নীতি জেনারেল মোস্তাফিজ সব কভার করেন। শুধু 2টা আমি আপনাকে বলি, বিচারপতি সিনহা, প্রধান বিচারপতি সিনহাকে যখন চাপ দিয়ে তাকে দেশ থেকে বাধ্য করা হইলো এবং পদত্যাগে বাধ্য করা হইলো, এই কাজটা ডিজিএফআই এর হয়ে এই ভদ্রলোক করছিল, দেন কর্নেল আহসান। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস হলো, এই এসআইবিএল ব্যাংক যেটা দখল করলো এস আলম গ্রুপ, সেটা দখল সে করাই দিছিল এই অফিসার। এখন এই ধরনের অফিসার মোস্তাফিজের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে তারাই প্রমোশন পাচ্ছে, ওয়্যারাজ যারা হাসিনার সময় বিভিন্ন ধরনের শাস্তি পাইছে অন্যায়ের প্রতিবাদ করবার জন্য, তাদের কাউকে একজনকে, আমি এখন পর্যন্ত যে লিস্ট দেখলাম, তাদের কাউকে হয়তো প্রমোশন দেন নাই। কি অজুহাত? তারা কারণ শাস্তি পাওয়ার সাথে সাথে তারা পয়েন্টে বা ট্রেসে পিছনে চলে আসে, বলছে না তাদেরটা বিবেচনা করা হবে না। কেন বিবেচনা করবেন না আপনারা? এর মাঝে ইমরান ইবনে রৌফ, ইলিয়াস আপনার প্রোগ্রামে আমরা আলাপ করছিলাম, সে শুধু এনটিভি ভবনে আগুন লাগানো, হেফাজতে মানে শাপলা চত্বরে গুলি করে শত শত মুসল্লিকে বা নিরীহ ছেলেকে, মাদ্রাসার ছেলেকে মারা, দেন কোর্টের সামনে 7 মার্ডার বা অপহরণ, সেটা এই ধরনের অনেক কাজে জড়িত, যেই ব্যাপারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলেও প্রশ্ন আছে বলে তাকে প্রমোশন হাসিনাও দিতে পারে নাই, হাসিনা পিরিয়ডও, তাকে এখন আপনি প্রমোশন দিচ্ছেন অন রিটায়ারমেন্ট, সে ব্রিগেডিয়ার জেনারেল হবে। তো এগুলা, এই পুরস্কারগুলো কেন দিতেছে? আপনার আমার রাগ হওয়ার কথা, বাট এই রাগের পিছনে আমি বলি আসলে জাতির জানা উচিত,
আসলে কি হয়েছিল 5ই আগস্ট আমাদের যেই বলেন যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনী হাত মিলায় বিপ্লবের নেতৃত্ব দিছিল, হাসিনাকে দেশ ছাড়া করছিল, আমি বলি যে প্ল্যানটা ছিল সেই অনুযায়ী হাসিনার কখনোই 5 তারিখে যাওয়ার কথা ছিল না। হাসিনার প্ল্যান ছিল 6 তারিখ বিকালে সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলবে যে ঠিক আছে, প্রয়োজন হলে আমি ক্ষমতা ছেড়ে দিতে পারি, আপনারা দেশবাসী যদি চায় আমি নির্বাচন দিব তত্ত্বাবধায়ক সরকারের আদানে। এইভাবে সে একটা আদেশ দিয়ে সে হয় কুমিল্লা সেনানিবাসে গিয়ে 3-4 দিন থাকবে, অথবা সিচুয়েশন খারাপ হলে সে ভারতে চলে গিয়ে থাকবে, বাট দেশের লোক জানতে পারবে না, দেশের লোক জানবে সে আছে। এইভাবে প্ল্যান ছিল। বাট 3 তারিখ থেকেই মোটামুটি একটা ধারণা করা হয়, বোঝা যায় যে না, হাসিনা টিকতে পারবে না হয়তো এইভাবে দেশে থেকে। তখন 3 তারিখে কিন্তু এই মেজর লেফটেন্যান্ট জেনারেল মুজিব, দেন আমাদের জেনারেল তারেক সিদ্দিকী, খুনি জিয়াউল হাসান, মেজর জেনারেল জুবায়ের, এরা কিন্তু মিটিং করে তারেক সিদ্দিকীর বাসায় ভারতের যে স্টেশন কমান্ডার আছে রয়ের তার সাথে, এবং ওইখানেই প্ল্যানটা চূড়ান্ত হয়। 12 জনের প্যাসেঞ্জার লিস্ট, যে সেখানে যাবে, সাথে প্যাসেঞ্জার লিস্টে যে যেতে পারে নাই সে হইল গিয়া আমাদের দরবেশ, সে আমেরিকান এম্বাসিতে আটকা পড়ে গেছিল বলে যেতে পারে নাই। তো দেখেন 3 তারিখে যখন এটা হলো তখনও কিন্তু প্ল্যান ছিল যে 6 তারিখে যাবে, 6 তারিখের ফ্লাইট সমস্ত প্যাসেঞ্জার লিস্ট। বাট যখন 5 তারিখে আমাদের ছাত্র জনতা চলে আসলো গণভবনের একদম কাছে, সেই মুহূর্তে কিন্তু জেনারেল ওয়াকার ছুটে গেলেন গণভবনে, উনি গেছিলেন কিন্তু ওনাকে পিস্তল দেখানো হয়েছে, ওনাকে ভয় দেখানো হয়েছে। এগুলা ভাই গল্প বানানো হয়েছে আমাদেরকে বোঝানোর জন্য যে উনি কত বড় লাইফ রিস্ক নিয়েছিলেন। যেটা হচ্ছে উনি তাকে এই পতিতা হাসিনারে বললেন যে আমাদের যে প্ল্যান ছিল 6 তারিখে আপনি যাবেন, সেটা আগামীকালকে, সেটা তো হইতেছেন, এখন হাতে খুব কম সময়, মাত্র 15-20 মিনিট আছে, এর মধ্যে আপনারা যেতে হবে। তো খুনি হাসিনা তখন রাগ করে যে না, তোমার তো দায়িত্ব ছিল আগামীকাল পর্যন্ত ঠেকায় রাখা, যাতে আমি সেফলি একটা ভাষণ দিয়ে যেতে পারি। তখন সে যায়, বাট সে প্রমিস করে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিচার বিভাগ, কোথাও কোনো পরিবর্তন আসবে না, বিকজ হাসিনা কয়েকদিন পরে ফেরত আসবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এ তখন সে যায়। এখন সমস্যা হয়ে গেল কি ভাই, যাদেরকে তারপরে জেনারেল ওয়াকার বিভিন্ন সময় চাকরি থেকে 5 তারিখের পরে চাকরিচ্যুত করছেন, অথবা এই যে দেখেন মেজর জেনারেল সারওয়ার, তাকে 10 ডিভ থেকে নিয়ে কিবোর্ডে দিছে। তারপরে যারা ডিজিএফ এর যারা ভারতে পালা গেছে তাদের কথা আমি বলতেছি না। দেন মেজর জেনারেল কবির, তাকে স্কুল অফ ইনফ্যান্ট অ্যান্ড ট্যাকটিক্সে নিয়ে যাওয়া হয়েছে। মেজর জেনারেল আমিন, আনসারের ডিজি, তাকে মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। দেন হু এলস, মুস্তাফিজ দ্য আদার মেজর জেনারেল, যাকে মোফাতে রাখা হয়েছে। মেজর জেনারেল মাহবুবুর রশিদ, কদমবস্তি জেনারেল, তাকেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাখা হয়েছে। এরা সবাই কিন্তু চাকরিতে আছে। এই চাকরিতে থাকা, দেশে থাকা পার্টি যারা ভারতে পালা গেছে, খালেদ মামুন, মামুন খালেদের কথা আমি পরে আসতেছি। খালেদ মামুন রিটায়ার চলে গেছে অলরেডি। না, সে তো দেশেই আছে। না, বাট উনি দেশে আছেন, মেজর জেনারেল মামুন খালেদ। এবং আমার প্রশ্ন থাকবে গুমকুম, মামুন খালেদ না, এটা হচ্ছে 21 লং কোর্সের মামুনের কথা বলতেছিল ভাই। 21 লং কোর্সের মামুন, সে অলরেডি আর্টিলারির, হ্যাঁ সে আছে। আর 5th লং কোর্সের যে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি কিন্তু দেশে আছেন। গুমখুন কমিশন চিল্লাইতেছে যে তাকে আমরা কেন লোকদের দেওয়া হলো না। রে ভাই, অ্যাটলিস্ট লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে আপনারা কার্যকরী ব্যবস্থা নেন, তারপর বাকি কথা। তো যেটাতে আসতেছিলাম, এখন এই পার্টি যারা ভারতে পালা গেছেন, 2 জন আছেন দুবাইতে, এবং যারা দেশে আছে তারা কিন্তু সার্ভিং এখনো চাকরিরত, বাট তাদেরকে একটু কোনায় সরায় দেওয়া হয়েছে। তারা মিলে এখন তাদের চিন্তা, আমাদের তো সরায় দেওয়ার কথা ছিল না, আমাদের তো শপথে থাকার কথা ছিল। তো জেনারেল ওয়াকার আমাদের সাথে বেইমানি করছে, জেনারেল ওয়াকার আমাদেরকে সরানোর কথা না, সুতরাং জেনারেল ওয়াকার খারাপ। আর এদিক থেকে জেনারেল ওয়াকার কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না। বিপ্লবের যারা পক্ষের তাদেরকেও উনি ন্যায় বিচার করতেছেন না। জেনারেল ওয়াকার মাঝামাঝি জায়গায় আছে। আর এই যেই গোষ্ঠী যারা হাসিনার পালিত, এখনো বাংলাদেশে চাকরি করতেছে, সেনাবাহিনীতে বসে আছে, এবং অথবা সেনাবাহিনী বাদে অন্যান্য টি বোর্ড, জেনারেল সার্ভার টি বোর্ড আছে, তারা করতেছে কি, ঘুট পাকাইতেছে। ঘুট পাকায় জেনারেল ওয়াকারের উপর প্রেশার দিতেছে যে তুমি অনেক করছো আমাদের সাথে অন্যায়, এখন বিপ্লবের পক্ষের কেউ যাতে না আসে, অ্যাটলিস্ট 5 বছর পরে যাতে আমরা সেফ থাকি, তোমাকে আনতে হবে কাদের, সামনের দিকে প্রমোশন দিতে হবে। এই যারা হাসিনার পালিত, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত, ব্যাংক বেচা কেনার সাথে জড়িত, তাদেরকেই তুমি দাও। বাকি কে কি বলতেছে সেগুলো মাথায় নিও না। এই হচ্ছে সিচুয়েশন, যে আমরা পুরাটা সত্যি যখন জানি, বুঝবো যে কখনো অ্যাকচুয়ালি কেউ বিপ্লবের পক্ষে এসে দাঁড়ায় নাই। শুধু গা বাঁচানোর একটা সময় ছিল, তারা সেই গা বাঁচাইছেন। সেই সময় বিপ্লব বাংলাদেশের জনগণ আনছে। আপনি জেনারেল ওয়াকার কাছে জিজ্ঞাসা করেন আপনি কি বিপ্লব আনছেন, উনি কিন্তু বলবেন না। উনি বলবেন না আমি সংবিধান রক্ষা করছি। মানে শেখ হাসিনাকে বিমান বাহিনী প্রধানের দায়িত্বে সরাসরি একটা পতিতা প্রধানমন্ত্রীরে ভারতে নিয়ে সেফ রেখা, সেইটাই সংবিধান সমুন্নত রাখা। দুঃখিত, আমি সেটা বাই করি না। তো এই জায়গাগুলো যদি আমরা বুঝি, তাহলে বুঝবো যে আজকে যে অন্যায় বিচার, আমাদের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনী বা প্রশাসনে বিপ্লবের পক্ষের লোকদেরকে এখনো দাবায় রাখা হইতেছে, বিশেষ করে সেনাবাহিনীতে।
তার বিপরীতে বিপ্লবের বিপক্ষের লোকদের প্রমোশন দেওয়া হয়েছে। এটা হলো সেই আকুতি বা তার ব্যাকগ্রাউন্ড। প্রিয় দর্শক, আমরা সেনাবাহিনী নিয়ে ধারাবাহিক এই জিনিসগুলো প্রচার করছি। এর কারণ হচ্ছে যে আমরা চাই সেনাবাহিনী একটা আমাদের দেশের জন্য একটা গর্বের সংস্থা। এই সংস্থাটা যদি সঠিক পথে থাকে তাহলে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটা ঠিক থাকবে। আমরা বেশ কদিন ধরে দেখছি যে নাটক সাজানোর জন্য একটা পরিকল্পনা চলছে। এই যে ডিজিএফআই বিভিন্ন লিখে দেওয়া স্ক্রিপ্ট লিখে তাদের নিয়োগ করা কিছু অফিসারদেরকে দিয়ে তারপরে এই নাটকগুলো সাজানো হচ্ছে। যে নাটক তারা দীর্ঘদিন ধরে এই যাদের যে অফিসারদের নাম এখন এসে তারাই করতো এগুলো। এবং যেটা বলছিলেন সুমন ভাই যে হেফাজতের রাতে যে ইমরান ইবনে রৌফ তাদের যেই আমরা শুধু এখন সব কিছুতেই সেনাবাহিনীর ওই বেনজির আর সেনাবাহিনীর একজন জিয়াউল হাসান এই দুইজনের উপরেই সব দায় চাপানোর চেষ্টা করি। তাদের অপরাধের পাশাপাশি এরাও যে অপরাধ করেছে সেই অপরাধগুলো আমরা খুব একটা আলোচনায় রাখছি না এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না আদৌ। যাই হোক, এই কারণে আমরা মনে করছি যে সেনাবাহিনীকে একটা স্বচ্ছতার আওতায় আনা হোক, তাদের বিচার আওতায় আনা হোক। তারা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড গুম খুনের সাথে জড়িত সেই বিষয়গুলো বিচার হোক। আমরা মুস্তাফিজ ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, আপনাকে দিয়ে শেষ করে দেব। ধন্যবাদ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সময়ের কথা রেখে, যে ইমরান ইবনে রৌফ যে যাকে রিটায়ারমেন্টের সময় ব্রিগেডিয়ার জেনারেল দেওয়া হয়েছে, সে আমি এখন যেটা শুনলাম সে এক ধরনের রাজসাক্ষী হওয়ার প্ল্যান করেছে। সে গুম খুন কমিশনের কাছে এসে তার সাথে অ্যাকচুয়ালি আমার প্রশ্ন মেজর জেনারেল জিয়াউল হাসানের একটা ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে অ্যাকচুয়ালি ওই আওয়ামী লীগের সময় সে প্রমোশন পেতে পারেনি। সো এখন সে একটা রাজসাক্ষী হওয়ার চেষ্টা করতেছে। বাট আই গ্যারান্টি ইউ, ওই যে হেফাজতে ইসলামের সময় যে হত্যাকাণ্ডটা সে করেছে প্লাস অন্যান্য করেছে, সে ফার্স্ট টাইম আমার কাছে 1-to-1 কথা বলেছে সে এই কাজগুলো সে করেছে এবং তার সাথে যে ভারতীয় কানেকশন আছে এটা আমার সাথে নির্দ্বিধায় স্বীকার করেছে। এবং এরকম একটা অফিসারকে শুধু রাজসাক্ষী হলে ছেড়ে দেওয়াটা আমার মধ্যে যুক্তিতে হবে না। সেম উইথ লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ, উনি নিজে প্রথমে গুম খুন কমিশনের কাছে গিয়ে একটা রাজসাক্ষী হওয়ার একটা ধান্দা করেছেন। বাট উনি হচ্ছে অরিজিনাল আওয়ামী লীগ। সে ইজ এ ভেরি স্মার্ট ম্যান। সে গুম খুন কমিশন 3 মাস পরে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি হি ইজ নট গিভিং এনি ইনফরমেশন। সে শুধু ঘুরাচ্ছে এবং বেসিক্যালি কিছুই দেয় নাই। পরবর্তীতে আমরা দেখেছি যে পরবর্তীতে তার যে ভ্রমণ নিষেধাজ্ঞাটা আসছে অনেকদিন পরে। সো এরকম একটা পরিস্থিতিতে আমি এটাই বলবো, যে সমস্ত অফিসারদেরকে প্রমোশন দেওয়া হয়েছে ওই সময় এদেরকে ব্যবহার করা হবে। এই যারা এটার এগেনস্টে যারা কথা বলতেছে, জেনারেল ওয়াকারের এগেনস্টে, আওয়ামী লীগের এগেনস্টে, এদেরকে ওই যে জিনিসটা বলেছি যে খুব সূক্ষ্মভাবে তারা তাদের উপর প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে। সো আমি মনে করি যে এই জিনিসটা ইয়াতে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট যেটাই বললো, জেনারেল প্রফেসর ইউনুসকে অ্যাটলিস্ট ডিজিএফআই বা এনএসআই এর উপরে ওনারা কোনো কন্ট্রোলই দিতে পারেনি, কোনো কন্ট্রোল নিতে পারে নাই। এটা অ্যাকচুয়ালি আমি বলবো ব্যর্থতা, এই সরকারের একটা ব্যর্থতা। এবং এটাই আমি মনে করি যে জেনারেল ওয়াকারকে যদি সরায় দেওয়া হয় তাহলেই অন্যান্য যারা আছে তারা হয়ে যায়। এই যে মেজর জেনারেল সারোয়ারের কথা যেটা বললো, উনি সিটিআইবি তে ডিরেক্টর থাকা অবস্থায় ওয়ারেন্ট অফিস অনারারি ক্যাপ্টেন জহুর, যেটা নিয়ে আমি একটা পোস্ট দিয়েছি, যেটা 2019 সালে সে ডিজিএফআই কাস্টাডিতে মারা যায়। এবং আমি জানি না এটা নিয়ে, আমি অ্যাকচুয়ালি তার ছেলেও আছে একজন মেজর নাহিদ, আসামে চাকরি করতেছে, কিন্তু সে চাকরির ভয়ে কিছু করতেছে না। আমি আশা করি গুম কমিশন এই কেসটা সামনে নিয়ে আসবেন। ধন্যবাদ। ইলিয়াস, সরি, আমি জানি আপনার হয়তো তার আছে, 2টা মিনিট আমাকে একটু দিবেন, যেহেতু জেনারেল মামুন খালেদের কথা আসলো। জি, 2 মিনিট পাবো নাকি পাবো না? না, আমি তারা নাই ভাই, আমি লেজার টাইম পাস করতেছি, সমস্যা নেই, আপনি বলেন। আচ্ছা, এখন লেফটেন্যান্ট ইফতেখারের ব্যাপারে একটু আগে কথা বলতেছিল যে একজন অফিসারকে ফাঁসানো হয়েছে ডাকাতি, পুরা নিউজ মিডিয়া সব জায়গায় চলে আসছে। কিন্তু যে এখন ধরেন এই যে ডিজিএফআই না, তো এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স, মানে জেনারেল সেলিম আজাদ ব্রিগেডিয়ার, সেই জিনিসগুলো চালছে এইভাবে যে যেহেতু সে এর মাধ্যমে জেনারেল হাসান নাসিরকে তারা পচাইতে চাইছিল। আপনি এটা নিয়ে 2টা প্রোগ্রামও করছেন। এখন জিনিসটা কি ভাই একটু দেখেন তো, এইটাতে অ্যাকচুয়ালি সম্মান কার হানি হয়েছে? সেনাবাহিনী সম্মান হানি হয়েছে। তারা তাদের একটা স্বার্থ উদ্ধারের জন্য তারা এখন একটা ভাগ করে ফেলছে, সার্ভিং অফিসার ভার্সেস রিটায়ার্ড অফিসার, যেটা আমরা চাই না। যে সেইভাবে এই ধরনের নাটকগুলা, আমি কখনো আমার নিজের ব্যাপারে কখনো কিছু বলি না। আমি একটা জিনিস একটু ঘটনা বলি। 2009 সালে যখন বিডিআরে আমি প্রতিবাদ করা এবং জেনারেল মইনুল আহমেদকে দরবার করতে বাধ্য করায়, আমাকে যে 3 দিন পরে হাসিনার অ্যাড্রেসে 3 দিন পরে আমাকে যে গুম করে 2.5 দিন রাখলো ডিজিএফআইতে, সেই সময় থেকে তার বাধ্য আমাকে ছেড়ে দিছে, মেরে ফেলে নাই। বাট তখন থেকে তাদের মনে একটা ধারণা যে আমার কাছে কোনো এভিডেন্স আছে বা কোনো বড় কোনো প্রমাণ আছে এই সরকারের বিরুদ্ধে বিডিআর বা অন্য কোনো ঘটনা নিয়ে। তখন তারা যে জিনিসটা করলো, 2012 থেকে আমার নামে যুব মহিলা লীগকে ব্যবহার করে, তখন আমি কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে ফেলছি বা এত আর সহ্য হয় না, যুব মহিলা লীগকে ব্যবহার করে বিভিন্ন মামলা, 13টা মামলা দিল। এর মধ্যে একটা মামলা ছিল নারী নির্যাতন মামলা। সেই মামলাটা কারা করছে জানেন? মামলাটাতে সাথে ছিল সাক্ষী হিসাবে অপু উকিল এমপি, যুব মহিলা লীগের সেক্রেটারি, নাজমা আহমেদ এমপি, যুব মহিলা লীগের সভানেত্রী। এবং কারে আমি নির্যাতন করছি?
কেশরা সুলতানা সালমা যুব মহিলা লীগের ভাইস প্রেসিডেন্ট, সেখানে শুধু নারী নির্যাতন না, তারা করলো কি, তারা বললো আমার স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ পরিচয় হয়েছে, তারা বললো, তারা দেখাইলো যে সেই কেশরা সুলতানা সালমা আমার স্ত্রী, তেমন করে নারী নির্যাতন, তার পেটে নাকি আমি লাথি মারছি, এই করে একটা মামলা দিল। আমাকে প্রতি মামলাতে জামিন নিতে হয়, মাহমুদুর রহমান ভাইকে যেভাবে বিভিন্ন জেলা থেকে নিতে হয় আমাকে তখন নিতে হতো, কারণ তাদের ধারণা ছিল আমার আটকাইতে হবে যে করে। তো এমন একটা মামলা তারা দিল, মিথ্যা মামলা, এবং এটাতে সহযোগিতা কে করছে, এই তখনকার ডিজিএফআই ডিজি লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এবং লগেরিয়ার একিউ। কি মানে নোংরা জিনিস, তোমরা একটা ব্রাদার অফিসারকে পেঁচে ফেলার জন্য, যে তোমাদের ভয় আমার কাছে বড় কোনো এভিডেন্স আছে, আমি তো বলবো না আছে কি নাই, অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ, তো সেইগুলা থেকে আমাকে চাপায় রাখার জন্য সেই মিথ্যা নারী নির্যাতন দেখাইলো কি, এবং টিভি চলে আসলো। আদালত শুরু হওয়ার আগেই বিচারক আসাদুজ্জামান নূর, যে মাহমুদুর রহমান ভাইকে জেল দিছে, সেই জারদ সন্তান, এবং সম রেজাউল করিম, সেই জারজ উকিল, তারা এসে আমার বিরুদ্ধে সব বলার আগেই মিডিয়া চলে আসে। তার মানে আমি তখনই বুঝতে পারলাম যে এখন একটা সাজানো ঘটনা করে আমাকে দেখাবে। এবং টিভির স্ক্রলে কি চলে আসলো, যে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় মেজর সুমন গ্রেফতার। দেখেন আমার স্ত্রী কিন্তু বাসায় নিম্মি, আর তার একজনকে ওই কেশরা সুলতানা সালমা যুব মহিলা লীগের সহ সভানেত্রী, তার স্ত্রী বানাই, কেউ কোনো কিছু শুনলো না, আমাকে জেলে পাঠিয়ে দিল। আমি কিন্তু ভাই 24 ঘন্টা জেলে ছিলাম এই কারণে। তারপরে যখন আমার স্ত্রী আলহামদুলিল্লাহ তার সাহস আছে, সে সবার সাথে ফাইট করে বললো, যে সেই বললো তাহলে আমি সমস্ত প্রমাণ ছেড়ে দিব বাইরে, আলহামদুলিল্লাহ তখন তার আমাকে 24 ঘন্টার আগে ছেড়ে দিতে বাধ্য হয়। বাট আমাকে তো জেলে নিছে, আমার নামে পত্রিকা অপপ্রচার চালাইছে, আমার নামে টিভিতে বলছে, একই ঘটনা তখনকার ডিজিএফআই, সেই তুলনায় আজকের ডিজিএফআই তো ধোয়া তুলসী পাতা। বাট তার জায়গায় এখন মিলিটারি ইন্টেলিজেন্স এবং অন্যরা মিলে এই ধরনের নোংরামি করতেছে, যে লোকজনকে চরিত্রহীন দেখায়, তাদেরকে ফাঁসায়, জেলের ভিতরে নেওয়া, যাতে তাদেরকে আলাদা করে নিতে পারে, যাতে তাদের দাঁড়াবার শক্তি, গলা উঁচু করে সত্যি কথাটা বলার শক্তি না থাকে। আমি অনুরোধ করবো জেনারেল ওয়াকারকে এবং তার সাথে যেই চ্যাংড়া ছেলেপেলেরা আছে, স্টপ দিস। আমাদের কাছে, আমি আজকে ইলিয়াস ভাই আপনাকে বললাম, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু প্রমাণ আছে, যেগুলো সময় মতন আমরা বের করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আপনাদের সবশেষ একটা বিষয় বলে নিতে চাই, সেটা হচ্ছে যে আমি 2 দিন আগে বাংলাদেশে আলেমদের দেখলাম বাইতুল মুকাররমের পাশে, তারা দাঁড়িয়ে অনেক কথাবার্তা বলেছেন। আপনাদেরকে বলবো যে যদি আসলেই বাংলাদেশের এই জঙ্গি নাটকের হাত থেকে এই দেশের আলেমদেরকে বাঁচাইতে চান, তাহলে ওয়াকারের বিরুদ্ধে আপনাদের যেই কণ্ঠ, সেরকম শক্তিটাও রাজপথে প্রদর্শন করুন। আদারওয়াইজ এই দেশের ভাগ্যের সামনে অনেক ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করছে। আল্লাহ হাফেজ।